পানি, একটু পানি। আকাশ, তুই কি ঘরে আছিস বাবা? মা, আমি এই তো চলে এসেছি। এই নাও পানি, একটু আস্তে খাও। ডাক্তার চাচা আজ আসতে চাইলেন না, অনেক অনুরোধ করলাম, কিন্তু হাতে টাকা নেই বলে মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। গরিবের আবার ডাক্তার কিসের বাবা? মরণই গরিবের আসল মুক্তি। তুই আর ওসব নিয়ে ভাবিস না। আমার সময় শেষ হয়ে এসেছে। বুকের ভেতরটা আজ খুব জ্বলছে, মনে হচ্ছে কেউ যেন হাতুড়ি দিয়ে পিটছে। মা, তুমি এমন অলক্ষণে কথা বলো না তো। বাবা মারা যাওয়ার পর তুমি তো আমাকে আগলে রেখেছো। তুমি চলে গেলে আমি এই দুনিয়ায় কার মুখের দিকে তাকাবো? আমি শুনেছি কাল হাটে নতুন মহাজন আসবে। আমি অনেক শুকনো কাঠ বেচে কিছু টাকা পাবোই। কাঠ বেচে 2 মুঠো চাল জুটবে, কিন্তু আমার এই যক্ষা রোগের ওষুধ জুটবে না। তুই মিছি মিছি নিজের শরীরটা শেষ করছিস। সারাদিন বনে বনে ঘুরিস, ঠিক মতো খাস না। তোর চোখ গর্তে ঢুকে গেছে। মা, আমি আজ সন্ধ্যায় গ্রামের মোড়ে শুনে এসেছি এক আশ্চর্য কথা। গ্রামের পশ্চিমের ওই মায়াবী জঙ্গল, যেটাকে সবাই নিষিদ্ধ বন বলে, সেখানে নাকি এমন এক নীলদিঘি আছে যেখানে জাদুকরের নীলপদ্ম ফোটে। ওই ফুলের একটা পাপড়িও নাকি অনেক দামে বিক্রি করা যায়। শহরে কবিরাজরা ওটা হন্য হয়ে খোঁজে। খবরদার আকাশ, ওই জঙ্গলের নাম মুখেও আনবি না। ওটা মানুষের জায়গা নয়। তুই জানিস না তোর বাবা ওই জঙ্গলের কাঠ কাটতে গিয়ে আর ফিরে আসেনি? লোকে বলে ওখানে যারা যায় তারা আর মানুষ হয়ে ফেরে না। জিন পরীরা তাদের পাথর বানিয়ে দেয়। বাবা ফিরে আসেননি, হয়তো কোনো হিংস্র প্রাণীর কবলে পড়েছিলেন। কিন্তু মা, আমি তো আর কাঠ কাটতে যাচ্ছি না, আমি শুধু একটা ফুল আনতে যাব। তোমার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ডাক্তার বলেছে আর 3 দিনের মধ্যে ভালো ওষুধ না পড়লে। 3 দিন বাঁচি আর 3 মুহূর্ত বাঁচি, আমি তোকে ওই মরণ কূপে যেতে দেবো না। তুই আমাকে কসম দে আকাশ, তুই ওই জঙ্গলে পা দিবি না। মা, গরিবের কসমের কোনো দাম নেই। আমি তোমাকে মরতে দেব না। তুমি ঘুমাও এখন, আমি আসছি। আকাশ, আকাশ দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? আকাশ। এই আকাশ, দাঁড়া বলছি। তুই কি পাগল হয়ে গেলি? শুনলাম তুই নাকি আজ নিষিদ্ধ বনে যাচ্ছিস। গ্রামের সবাই তোকে নিয়ে হাসাহাসি করছে, বলছে অভাবের তাড়নায় আকাশের মাথা খারাপ হয়ে গেছে। বাদল, তুই আমার ছোটবেলার বন্ধু, তুই অন্তত আমাকে আটকাস না। গ্রামের লোক হাসুক, কিন্তু আমার মায়ের কাশির শব্দে রাতের পর রাত আমি ঘুমাতে পারি না। আমার আর হারানোর কিছু নেই। আরে বোকা, হারানো কিছু নেই মানে? তোর জীবনটা কি কিছুই না? তুই জানিস গত বছর সুমন কাকা ওই বনের সীমানায় গিয়েছিল শুধু মধু ভাঙতে। ফিরে এসে সে বোবা হয়ে গেল, শুধু ফেল ফেল করে আকাশের দিকে তাকিয়ে থাকে। তুইও কি তেমন হতে চাস? বাদল, সুমন কাকা হয়তো লোভী ছিল, সে হয়তো বনের ক্ষতি করতে চেয়েছিল। আমি তো কোনো ক্ষতি করতে যাচ্ছি না, আমার উদ্দেশ্য সৎ। মা বলে নিয়ত যদি পরিষ্কার থাকে তবে সৃষ্টিকর্তা বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু ওটা মায়াবী জঙ্গল, ওখানে নাকি সুন্দরী মেয়েদের গলার আওয়াজ শোনা যায়, কিন্তু কাছে গেলে দেখা যায় বিষাক্ত সাপ। আমি আমার পরিশ্রম আর সাহস দিয়ে মায়ের চিকিৎসা করাতে চাই। আজ আমি যদি ফিরে যাই তবে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই বাড়ি যা, মাকে একটু দেখে রাখিস। যদি আমি না ফিরি, মাকে বলিস তার ছেলে কাপুরুষ ছিল না। আকাশ শোন, দূর ছেলেটা মরতে গেল, সৃষ্টিকর্তা তুমি ওকে রক্ষা করো। উফ, কি ভয়ঙ্কর এই জঙ্গল! কাটার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। কিন্তু এ কি, এত সুগন্ধ কোথা থেকে আসছে? মনে হচ্ছে হাজার হাজার গোলাপ আর বেলি ফুল একসাথে ফুটে আছে। ওই তো সামনে সে দিঘি। বাপরে, এত বড় দিঘি! আর জলটা কি টলটলে নীল, মনে হচ্ছে আকাশে যেন মাটিতে গলে পড়েছে। আর ওই তো ঠিক মাঝখানে, ওটাই সে নীলপদ্ম। কি অদ্ভুত আলো বের হচ্ছে ফুলটা থেকে। শহরের কবিরাজ ঠিকই বলেছিল, এই ফুল সাধারণ নয়, এটা পেলেই মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে। সৃষ্টিকর্তার নাম নিয়ে নেমে পড়ি, ছাত্রীকে ওটা তুলতেই হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো। থামো। কে কে ওখানে? কে কথা বলে? মানুষের এত বড় স্পর্ধা! আমার অনুমতি ছাড়াই পবিত্র দিঘির জলে পা দেওয়ার সাহস পেলে কোথায়? এই জল অপবিত্র করার শাস্তি জানো তুমি? আমি আমি কাউকে দেখতে পাচ্ছি না, দয়া করে সামনে আসুন। আমি আকাশ, আমি কোনো শত্রু নই। আমি তোমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছি। আমি নীলিমা, এই দিঘি, এই জঙ্গল আর এই নীলপদ্ম, সবকিছুর রক্ষক আমি। তুমি লোভী মানব সন্তান, প্রকৃতির সম্পদ লুট করতে এসেছো। এখনই ফিরে যাও, নইলে এই দিঘির তলায় তোমার সমাধি হবে। আমাকে আপনি যা খুশি শাস্তি দিন, কিন্তু আমি ফিরে যাব না। আমি লোভের বসে এখানে আসিনি। আমার মা মৃত্যু সজ্জায়, টাকার অভাবে তার চিকিৎসা হচ্ছে না। আমি শুনেছি এই নীলপদ্ম বিক্রি করলে অনেক টাকা পাওয়া যায়। শুধু মায়ের প্রাণটা বাঁচানোর জন্য আমি ভাগ ভালুকের ভয় অপেক্ষা করে এখানে এসেছি।
সব মানুষই বিপদে পড়লে মিথ্যে অজুহাত দেয়। তোমরা মানুষরা স্বার্থপর। তোমরা ফুল ছিঁড়ে পায়ে পিষো, গাছ কেটে বন উজাড় করো। তোমাদের বিশ্বাস করা আর নিজের পায়ে কোরআন মারা একই কথা। একজন সন্তান যখন তার মায়ের জীবনের ভিক্ষা যায় তখন তার চোখে মিথ্যা থাকে না। আপনি যদি চান আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এই ফুলটা আমার মায়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমার মায়ের বাচ্চাটা খুব জরুরি, তার যে কেউ নেই আমি ছাড়া। অদ্ভুত, তোমার চোখে তো সত্যিই কোনো লোভ নেই, আছে কেবল হাহাকার। সচরাচর মানুষ আমাকে দেখলে ভয়ে দৌড় দেয় অথবা আমার রূপ দেখে মোহিত হয়ে যায়, কিন্তু তুমি শুধু তোমার মায়ের কথাই ভাবছো। মা আমাকে জন্ম দিয়েছেন, তার জন্য প্রাণ দেওয়া তো সামান্য ব্যাপার। ফুলটা ছিল না আকাশ, ফুল ছিলে প্রকৃতির ক্ষতি হয়, আর এই নীলপদ্ম ছিঁড়লে এই দিঘির প্রাণ শক্তি কমে যাবে। আমি চাই না আমার দিঘির ক্ষতি হোক, কিন্তু তোমার সাহসিকতা আর মায়ের প্রতি ভক্তি আমাকে মুগ্ধ করেছে। তোমাকে আমি খালি হাতে ফেরাবো না। হাত পাতো। এ কি, এগুলো তো মুক্ত। এত বড় বড় আর এত উজ্জ্বল মুক্ত আমি জীবনেও দেখিনি। এগুলো এই দিঘির তলদেশের বহু পুরনো সিন্ধুক থেকে আনা। এগুলো বিক্রি করলে তোমার মায়ের চিকিৎসার বড় সারা জীবন বসে খাওয়ার টাকা থাকবে। কিন্তু মনে রেখো, এগুলো তোমার সততার পুরস্কার। এত দামি জিনিস আপনি আমাকে বিশ্বাস করে দিচ্ছেন? আমি তো সামান্য এক ফুলকুড়ানি। আমি আপনার এই ঋণ কিভাবে শোধ করব? ঋণের কথা পরে, আগে তোমার মাকে বাঁচাও। তবে আমার একটা শর্ত আছে। শর্ত? আপনি যা বলবেন আমি তাই করব। জীবন দিয়ে হলেও আপনার শর্ত পূরণ করব। জীবন দিতে হবে না। আমি এই বিশাল জঙ্গলে একা থাকি। আমার অনেক ক্ষমতা, কিন্তু আমার কথা শোনার কেউ নেই, আমাকে বোঝার কেউ নেই। আমি বড্ড একা। তোমাকে কথা দিতে হবে, মা সুস্থ হওয়ার পর প্রতিদিন বিকেলে তুমি এখানে আসবে, আমাকে বাইরের পৃথিবীর গল্প শোনাবে। আমি কথা দিলাম, মা সুস্থ হন বা না হন, আমি প্রতিদিন আপনার কাছে আসব। আপনার এই উপকারের কথা আমি মৃত্যু পর্যন্ত ভুলবো না। যাও আকাশ, দেরি করো না, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন। আকাশ বাবা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। শহরের বড় ডাক্তার এসে আমাকে দেখলো, এত দামি ওষুধ দিল, ফলের ঝুড়ি নিয়ে এলো। তুই এত টাকা পেলে কোথায় বাবা? তুই কি কোনো ডাকাতি করেছিস? সত্যি করে বল আমাকে। ছি মা, তোমার ছেলে কি চোর ডাকাত হতে পারে? সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে চেয়েছেন, এক মহৎ হৃদয়ের মানুষ আমাকে সাহায্য করেছেন, তার দেওয়া সাহায্যে সব হয়েছে। তুমি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কে সেই মানুষ? তাকে একবার দেখতে ইচ্ছে করে, তার পায়ের ধুলো নিতে ইচ্ছে করে। তার জন্য দোয়া করে আমি শেষ করতে পারবো না। সময় হলে তুমি তাকে দেখবে মা। সে খুব লাজুক, আড়ালে থাকতে পছন্দ করে। তুমি এখন একটু বিশ্রাম নাও, আমাকে একটু বেরোতে হবে। এখন আবার কোথায় যাস? শরীরটা তো তোরও ভালো নেই। আমি একজনকে কথা দিয়েছি মা, তার ঋণ আমি শোধ করতে পারবো না, কিন্তু কথা দিয়ে কথা না রাখা তো বেইমানি। আমি আসছি মা। তারপর তারপর সেই রাজকন্যা কি করলো? সে কি রাজ্য ছেড়ে চলে গেল? না নীলিমা, রাজকন্যা রাজ্য ছাড়লো না। সে তার বাবাকে বলল, আমি নারী হতে পারি, কিন্তু আমি দুর্বল নই। সে তরবারি হাতে নিজেই যুদ্ধের ময়দানে নেমে গেল, রাজ্যের সব নারীদের সে একত্রিত করলো। জানো নীলিমা, আমার মা বলেন নারীদের মন নাকি আকাশের চেয়েও বড় হয়, আবার প্রয়োজনে তারা বজ্রের মতো কঠোরও হতে পারে। তোমার মা খুব জ্ঞানী মানুষ, কিন্তু আকাশ, বাইরের পৃথিবীর মানুষ কি সত্যিই নারীদের মূল্যায়ন করে, নাকি তাদের কেবল রূপের পুতুল মনে করে? সবাই এক নয় নীলিমা, যারা জ্ঞানহীন তারাই নারীকে ছোট করে দেখে। এই যে তুমি এই জঙ্গলে একলা প্রহরী হয়ে আছো, প্রকৃতির যত্ন নিচ্ছ, এটা কি কম সাহসের কাজ? তুমি খুব সুন্দর করে কথা বলো আকাশ। এত বছর আমি এখানে একা ছিলাম, মাছ গাছ আর পাখিরাই ছিল আমার সঙ্গী, কিন্তু তারা কথা বলতে পারতো না। ইদানিং তুমি চলে গেলে আমার খুব একা লাগে, মনে হয় বিকেলটা কেন এত ছোট। সত্যি বলছো? আমারও তো একই অবস্থা। বাজারে থাকি বা বাড়িতে থাকি, মন পড়ে থাকে এই দিঘির পারে। ভাবি কখন বিকেল হবে আর কখন আমি তোমার ওই নীল চোখে তাকিয়ে কথা বলবো। নীলিমা, আমাদের বন্ধুত্ব কি সারা জীবন এমন থাকবে? কেন থাকবে না? নাকি তুমিও অন্য মানুষদের মতো কিছুদিন পর আমাকে ভুলে যাবে? হয়তো কোনো শহরের মেয়েকে বিয়ে করে সংসারী হবে, আর এই বনের মেয়েটাকে ভুলে যাবে। নীলিমা, তুমি আমাকে কি ভাবো? তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছো, আর গত কয়েক মাসে আমি তোমাকে চিনেছি। তুমি বাইরে থেকে যতই কঠোর হওয়ার ভান করো, তোমার ভেতরটা ফুলের মতো নরম। তোমাকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। তুমি জানো না আমি কি? আমার পরিচয় জানলে হয়তো তুমি আর আসবে না, হয়তো ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। তুমি যেই হও, তুমি মানুষ হও, পরি হও বা অন্য কিছু, তুমি আমার বন্ধু নীলিমা। এর চেয়ে বড় পরিচয় আমার জানার দরকার নেই। আজকের মতো যাও আকাশ, সন্ধ্যা নেমে আসছে, বনের পশুরা বের হবে, সাবধানে যেও।
শুনেছ, আকাশের নাকি অনেক টাকা হয়েছে। মায়ের চিকিৎসার পর এখন নাকি ঘরও পাকা করেছে। এ ভাই, ছেলেটা তো বনের কাঠ কুড়াতো, হঠাৎ আলাদিনের চেরাগ পেল নাকি? আমি তো শুনলাম সে নাকি রোজ বিকেলে ওই নিষিদ্ধ বনে যায়। তোরা থামবি? আকাশ পরিশ্রমী ছেলে, সে হয়তো ভালো কোনো কাজ পেয়েছে। আরে রাখো তোর কাজ, ওই বনে নিশ্চয়ই কিছু একটা আছে। আকাশ নিশ্চয়ই তোর সাথে কোনো চুক্তি করেছে। দেখিস একদিন ও ফিরবে না, অথবা গ্রামে কোনো মহামারী নিয়ে আসবে। আকাশকে আজ জিজ্ঞেস করতেই হবে ব্যাপারটা কি, ও রোজ বিকেলে কোথায় যায়। নীলিমা, নীলিমা, তুমি কোথায়? আজ আমি একটু দেরি করে ফেলেছি, মা কিছুতেই ছাড়ছিল না। তুমি আজ না এলেই পারতে আকাশ, আজ পূর্ণিমা। পূর্ণিমা তো আনন্দের দিন, চারদিক কত সুন্দর জোছানায় ভেসে যাচ্ছে। আজ আমি তোমাকে একটা বিশেষ কথা বলতে চাই, অনেকদিন ধরে কথাটা জমে আছে। বলো আকাশ, কি কথা? গত কয়েক মাস ধরে তোমাকে চিনেছি, জেনেছি। তোমার দয়ায় আমার মা সম্পূর্ণ সুস্থ, আমাদের অভাব ঘুচে গেছে। নীলিমা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি জানি আমি তোমার যোগ্য নই, তবু। বিয়ে? আকাশ, তুমি কি বলছো তাকে তুমি জানো? আমি এই মনের বাসিন্দা, আর তুমি গ্রামের মানুষ। আমাদের জগৎ আলাদা। জগৎ তো ভালোবাসার মানুষেরাই তৈরি করে। তুমি রাজি থাকলে আমি সব বাধা জয় করতে পারবো। সমাজ কি বললো তাতে আমার কিছু যায় আসে না। আকাশ, তুমি আবেগ দিয়ে ভাবছো, বাস্তবতা অনেক কঠিন। আজ পূর্ণিমা, আজ আমার সত্য প্রকাশের দিন।